বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এসেছি 2025 সালে মুক্তি পাওয়া এক দারুণ কমেডি সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে, যার কাহিনী আপনাদের হাসাতে হাসাতে পেটে খিল ধরিয়ে দেবে। সিনেমাটির কেন্দ্রে আছে এমন একটি ছেলে যে কিনা জ্যোতিষবিদ্যায় অন্ধভাবে বিশ্বাসী। তার এই অতিরিক্ত বিশ্বাস তাকে ফেলে দেয় এক ভয়ঙ্কর গোলকধাঁধায়। জীবনের পথ যখন সম্পূর্ণভাবে রুদ্ধ, তখন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী অনুযায়ী একমাত্র মুক্তির পথ হল খুন। আর এখান থেকে শুরু হয় আসল বিপত্তি। বেচারা ছেলেটি খুনের মতো ভয়ঙ্কর কাজ করতে গিয়ে একের পর এক হাস্যকর পরিস্থিতিতে পড়ে। সে যতই চেষ্টা করে, তার প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হয়। খুন করার বহু চেষ্টা করেও সে কাউকে খুন করতে পারে না। একের পর এক ব্যর্থতা তাকে আরো গভীর সংকটে ফেলে দেয়। এখন প্রশ্ন হলো, ভাগ্য কি সত্যি অলঙ্ঘনীয়? এই কমেডি এবং উত্তেজনার মিশ্রণে ছেলেটি কি শেষ পর্যন্ত তার নিজের হাতের লেখা ভাগ্যলিপি পরিবর্তন করতে পারবে? সে কি এই গোলকধাঁধা থেকে মুক্তি পাবে, নাকি জ্যোতিষের জালে চিরতরে জড়িয়ে যাবে? চলুন শুরু করা যাক আজকের এই মজাদার এবং শিক্ষামূলক সিনেমার এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমাদের অ্যাস্ট্রোলজির ভক্ত সারাংকে দেখানো হয়। সারাং অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে। সারাং সকালে উঠেই ল্যাপটপে তার রাশিফল দেখে। সারাংয়ের আজকের রাশিফলে লেখা ছিল যে আজ দুপুরে তার জীবনে একটি চমৎকার ঘটনা ঘটবে। এটা দেখে সারাংয়ের মনে লাড্ডু ফুটতে থাকে। এরপর সে তার রাশি অনুযায়ী 2-3টা আংটি পরে আর পার্স নিয়ে রেডি হয়। ব্রেকফাস্ট করার সময় ইংলিশ নিউজ পেপারেও দেখে নেয় তার রাশিতে কোনো চমৎকার ঘটনা লেখা আছে কিনা। তখন সারাংয়ের বাবা সেখানে আসে। সারাংয়ের বাবা সারাংয়ের মাকে বলে, আমি আজও বুঝতে পারি না যে আমার মতো একজন প্র্যাকটিক্যাল মানুষের ঘরে এই রাশিফলের ভক্ত কোথা থেকে জন্মালো। এরপর আমরা পাস্টের একটা সিন দেখতে পাই, যেখানে সারাংয়ের বাবা এক লোককে বলছিল, আমার ছেলে একদমই পড়াশোনা করে না, আমার মনে হয় সে ক্লাস 10-এ ফেল করবে। কিন্তু সারাংকে একটা সাধু বাবা বলে দিয়েছিল যে সারাং ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করবে, আর তার কথাই সত্যি হয়েছিল। সারাং ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছিল। এতে সারাংয়ের বাবার তার উপর ভরসা হয়। সে গ্র্যাজুয়েশনের সময়ও সারাংয়ের থেকে আশা করেছিল যে সে এবারও ফার্স্ট ডিভিশন পাবে। কিন্তু একজন সাধু বাবা সারাংকে বলে দিয়েছিল সে 3rd ক্লাস রেজাল্ট করবে, আর হয়ও তাই। এরপর সারাংয়ের সাথে আরও একজন সাধু বাবার দেখা হয়। সে তাকে বলে সারাং একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবে। সারাং অনেক বড় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেয়ে যায় ঠিকই, কিন্তু সারাংয়ের পোস্ট দেখে তার বাবা অনেক অবাক হয়ে যায়। তার বাবা বলে, এত বড় কোম্পানিতে তুমি সেলসম্যানের জব পেলে? সারাং তখন তার হাত তুলে ইশারা করে বোঝায় যে এতে যা লেখা আছে তাই হবে, আমাকে তো এক সাধু বাবা আগেই বলে দিয়েছিল। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে গেছেন যে সারাংকে যে কোনো সাধু বাবা যা কিছুই বলে সে তাকেই বিশ্বাস করে, কারণ এই পর্যন্ত তার লাইফে সেসবই হয়েছে যা ওই সাধু বাবারা বলেছিল। এটা নিয়ে সারাংয়ের বাবা তার উপর রাগারাগি করে, আর সারাংয়ের মা এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে যায়। এরপর সারাং খাবার খেয়ে তার অফিসে চলে যায়, যেখানে আমরা সারাংয়ের বেস্ট ফ্রেন্ড চান্তুকে দেখতে পাই। সারাং চান্তুকে বলে, পাম্পকিন অ্যাপ আমাকে দেখাচ্ছে যে আজ আমার সাথে চমৎকার কিছু হবে, তাই আমি ভাবছি যে মাইথিলিকে আজই প্রপোজ করে দেব, সে এতে রাজিও হয়ে যেতে পারে। চান্তু বলে, গত 6 মাস ধরে তো তুই তোর রাশিফলের গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য ওয়েট করছিলিস, এখন যেহেতু পেয়ে গেছিস তাহলে বেশি দেরি করিস না। আর শোন, এই জ্যোতিষীর রিং আর সুতো হাত থেকে খুলে ফেল, না হলে মাইথিলি রাগ করবে। আসলে সারাং জ্যোতিষে বিশ্বাস করত, আর মাইথিলি ছিল একদম রিয়েলিস্টিক। সে এসবে বিশ্বাস তো করতই না, বরং এসব অন্ধবিশ্বাসী লোকেদের পছন্দও করত না। এজন্য সারাং আংটা খুলে মাইথিলি ম্যামের অফিসে যায় আর অনেক সাহস করে নিজের মনের কথা তাকে জানাতে চায়। কিন্তু মাইথিলি তাকে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে, কফি শপে চলো। এরপর তারা দুজন কফি শপে যায়। সেখানে সারাং অনেক নার্ভাস বোধ করছিল। আজ তার রাশিফলে যা লেখা ছিল সেই চমৎকার ঘটনাটা সত্যিই ঘটে, কারণ সারাংকে কিছুই বলার প্রয়োজন হয় না। তার বলার আগেই মাইথিলি তাকে প্রপোজ করে দেয়। মাইথিলি বলে, তুমি গত 2 বছর ধরে বেস্ট সেলসম্যান অফ দ্য ইয়ারের রেকর্ড বানিয়েছ, তুমি অনেক সৎ এবং পরিশ্রমী, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব শুনে সারাং অনেক খুশি হয় এবং আনন্দে লাফাতে শুরু করে। এরপর সারাং তাকে বলে, তোমার মতো সুন্দরী আর সফল মেয়ে কি করে আমার প্রেমে পড়ল? মাইথিলি বলে, এর 2 নম্বরের উত্তর চাও নাকি 5 নম্বরের? সারাং বলে, 15 নম্বরের উত্তর দাও, পুরো ডিটেলে, যাতে আমি বুঝতে পারি যে তুমি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছো না, কারণ আজ তো আমি তোমাকে প্রপোজ করতে চেয়েছিলাম। তখন মাইথিলি হেসে ওঠে। এরপর কিছুদিন তাদের দুজনের ডেটিং খুব ভালো চলে। তারা তাদের পরিবারকে নিজেদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেয়। তাদের পরিবারও এতে রাজি হয়ে যায়। এরপর সারাং আর মাইথিলির এঙ্গেজমেন্ট হয়ে যায়। এর কিছুদিন পর মাইথিলিকে অফিসিয়াল কাজের জন্য মুম্বাই যেতে হয়। এতে সারাঙ্গের মন খারাপ হয়ে যায়। সারাং বলে, তুমি মুম্বাই চলে গেলে আমি একা এখানে কি করব, আমাকেও তোমার সাথে নিয়ে যাও। মাইথিলি সারাংকে বুঝিয়ে বলে, না, আমি মিটিংয়ের জন্য যাচ্ছি, আর কাল তো ফিরেই আসব, তুমি সেখানে গিয়ে কি করবে? এরপর মাইথিলি মিটিংয়ের জন্য মুম্বাই চলে যায়। এতে সারাং খুব বোর হতে থাকে।
তখন তার বন্ধু চান্দু তাকে বলে, চল আজ আমরাও একটু পার্টি করি। এরপর তারা দুজন একটি ক্লাবে যায়। সেখানে সারাঙ্গের চোখ যায় যোগেশ্বর নামের একজন লোকের দিকে। সে মানুষের হাতের রেখা দেখে তাদের ভবিষ্যৎ বলে। তাকে দেখে সারাং অনেক এক্সাইটেড হয়ে তার হাত দেখাতে যায়। যোগেশ্বর তাকে বলে, আমি হাত দেখে দেব, কিন্তু যদি খারাপ কিছু বেরোয় তাহলে এর সমাধান আমি করতে পারবো না, কারণ হাতের রেখায় যা লেখা থাকবে তা হবেই। সারাং বলে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আপনি আমার হাত দেখুন। তার হাত দেখে যোগেশ্বর তার ব্যাপারে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু কিছুক্ষণের জন্য যোগেশ্বর থেমে যায়। এরপর সে বলে, ঠিক আছে, দেখে নিয়েছি তোমার হাত, এবার তুমি যাও। কিন্তু সারাং তার হাবভাব ধরে ফেলে। সে বলে, আপনি হঠাৎ থেমে গেলেন কেন? আমার জীবনে কি কোনো সমস্যা আছে? যোগেশ্বর তাকে বলতে চাইছিল না, কিন্তু সারাং সত্যিটা জানার জন্য তার পেছনে লেগে থাকে। পরে বাধ্য হয়ে যোগেশ্বর বলে, আমি তোমাকে বলে দিচ্ছি, কিন্তু এরপরের সমাধান খোঁজার জন্য আমার পেছনে পড়ো না। যোগেশ্বর এমন কিছু বলে যা শুনে সারাঙ্গের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আসলে সারাঙ্গের ভাগ্যে একটি খুন লেখা ছিল, মানে জেনে শুনেই হোক বা না জেনেই হোক সারাং কাউকে খুন করবে। কিন্তু সারাং অনেক সাদাসিধে লোক ছিল, তাই তার কাছে এই বিষয়টা অনেক অদ্ভুত লাগে। সে বলে, আমি মানুষ মারব কিভাবে? একটা মশাও তো আমি ঠিকভাবে মারতে পারি না, আমি মানুষ মারব কি করে? সারাং যোগেশ্বরকে বলে, পরের মাসে আমার বিয়ে, আর আমি কাউকে খুন করতে চলেছি? আমি কিছুই বুঝতে পারছি না, এর জন্য আমার স্ত্রী বিপদে পড়বে না তো? একটা উপায় বলুন, আমি এর থেকে কিভাবে মুক্তি পেতে পারি? আর এই খুন কবে হতে পারে সেটা কি আপনি জানেন? যোগেশ্বর তাকে বলে, আমি আগেই বলেছিলাম, যা লেখা আছে তা হবেই, এটা আমি বদলাতে পারবো না। তোমার ভাগ্যে খুন করা লেখা আছে, এখন এই খুন কালো হতে পারে, 6 মাস পরেও হতে পারে। সারাং বলে, যদি আমি মুরগি বা ছাগল মেরে ফেলি তাহলে কি কাজ হবে? যোগেশ্বর বলে, সেটা কি খুন হলো? সেটা তো রান্না। সারাং তাকে এর সমাধানের জন্য চাপ দিতে থাকে। যোগেশ্বর বিরক্ত হয়ে বলে, এই জন্যই আমি তোমাকে কিছু বলতে চাইছিলাম না। তখন যোগেশ্বরের এক লোক এসে তাকে জানায় যে বাকিরা তাকে ডাকছে। এরপর যোগেশ্বর সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে সারাঙ্গের তো মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এতদিন পর্যন্ত সারাঙ্গের হাতের রেখায় যা লেখা ছিল সব সত্যি হয়েছে। এই জন্য সারাং ভাবছিল যে তার হাতে এবার খুনও হতে পারে। সে যখন বাড়ি গিয়ে ঘুমায় তখনও সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। স্বপ্নে সারাং দেখে তার বিয়ের মণ্ডপে সে পকেট থেকে ছুরি বের করে সেখানে থাকা এক লোককে মেরে ফেলছে। এটা দেখে সে লাফিয়ে ঘুম থেকে ওঠে। পরদিন সকালে সারাং মাইথিলির বাড়িতে ব্রেকফাস্ট করতে যায়। মাইথিলির বাবা মা সারাংকে বলেন যে তারা তাদের বিয়ের দিন ঠিক করতে চান। কিন্তু হঠাৎ করে সারাং বলে ওঠে, আমি এখন বিয়ে করতে পারবো না, আমার রাশিফল ঠিক চলছে না। মাইথিলির বাবা মজা করে বলে ফেলেন, তোমার রাশিফলে তো আর খুন লেখা নেই। এটা শুনে সারাং এত রেগে যায় যে সে কাঁটা চামচ দিয়ে মাইথিলির বাবাকে আঘাত করতে থাকে। যখন তার শাশুড়ি তাকে বাধা দেন তখন সে তাকেও মারার চেষ্টা করে। তখন সে যোগেশ্বরকে দেখতে পায়। যোগেশ্বর বলে, দেখেছ, আমি তোমাকে বলেছিলাম না তোমার ভাগ্যে একটি খুন লেখা আছে? তখন তার শাশুড়ি বলে, তুমি কি স্যুপ নেবে? আর সারাং বাস্তবে ফেরে। আসলে এসব কিছুই সারাঙ্গের মাথায় চলছিল। সারাং মাইথিলির পরিবারকে বলে দেয় যে সেই বিয়ে এখন করতে পারবে না, তার আরও সময় চাই। এটা শুনে মাইথিলি সহ পুরো পরিবার অবাক হয়ে যায়। সারাং বলে, আসলে আমি এখন স্বামী হওয়ার জন্য প্রস্তুত নই, নিজেকে প্রস্তুত করার জন্য আমার একটু সময় দরকার। এটা শুনে তার শ্বশুর বলেন, কোনো মেডিকেল প্রবলেম আছে? সারাং বলে, না তেমন কিছু নয়, আমি এখন মানসিকভাবে স্বামী হওয়ার জন্য প্রস্তুত নই। এরপর সারাং তার বেস্ট ফ্রেন্ড চান্দুর বাড়িতে যায় এবং তাকে পুরো ঘটনাটা খুলে বলে। চান্দু বলে, এসব কিছুই সত্যি হয় না, তুই অনেক ভালো মানুষ, তুই কি করে কারোর খুন করতে পারিস? সারাং বলে, এটাই তো বুঝতে পারছি না, আজ পর্যন্ত সাধু বাবারা আমার জন্য ভবিষ্যৎবাণী করেছে সব সত্যি হয়েছে। আর যোগেশ্বর তো অনেক ফেমাস, সেই সেলিব্রিটিদেরও হাত দেখেন, বড় বড় লোকের সাথে তার ওঠা বসা, তার ভবিষ্যৎবাণী সত্যি হতে পারে। তাই আমি 1 মাসের জন্য আমার বিয়ে স্থগিত করে দিয়েছি। চান্দু বলে, কেন? বাড়তি 1 মাসে এমন কি হবে যে তোর ভবিষ্যৎবাণী বদলে যাবে? সারাং বলে, খুন করব। এটা শুনে চান্দু অবাক হয়ে যায়। চান্দু বলে, এসব তুই ভাবলি কিভাবে? সারাং বলে, তুই আমার সমস্যা বুঝবি না, আমি মাইথিলিকে অনেক ভালোবাসি, আমি তাকে হারাতে চাই না। আমি চাই না সে আমার কারণে কোনো সমস্যায় পড়ুক, তাই বিয়ের আগে আমি একটা খুন করতে চাই যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তুই তো আমার ভাইয়ের মতো, আমাকে সাহায্য করবি না? এটা শুনে চান্দু অবাক হয়ে বলে, তুই এত সাধারণভাবে সাহায্য চাইছিস যেমন কোনো গাড়ির টায়ার বদলাতে হবে। তুই মার্ডার করতে বলছিস? একজনের প্রাণ তো যাবেই, আর যদি একবার ধরা পড়িস বাকি জীবন জেলে কাটাতে হবে।
তখন সারাং তাকে বলতে থাকে যে ক্লাস 10 থেকে সে তাকে নকল করে পাশ করিয়েছে। সারাং তাকে সব পরীক্ষায় সাহায্য করেছে আর চাকরি পেতেও সাহায্য করেছে। চান্দু তাকে বলে, আমাকে জন্ম দেওয়া ছাড়া তুই আমার জন্য বাকি সবই করেছিস আমি জানি, কিন্তু তুই এখন খুন করতে বলছিস? এটা বাচ্চাদের খেলা নয়। সারাং বলে, দেখ, সিনেমায় যখন হিরো ভিলেনকে মারে তখন কত সিটি আর হাততালি বাজে, সেই খুনকে মানুষ সেলিব্রেট করে। এখন যেহেতু একই জিনিস হতে চলেছে, তাহলে পিছিয়ে যাচ্ছিস কেন? আমাকে হিরো ভাব। চান্দু বলে, হিরো তো খারাপ মানুষকে মারে, আমরা খারাপ মানুষ কোথায় পাবো? সারাং বলে, আমাদের দেশে কত ক্রিমিনাল আছে যারা মুক্তভাবে ঘুরছে, আমরা তাদের মধ্যেই কোনো সাইকো বা খুনিকে ধরে তাকে খুন করব, এতে পাপও হবে না। এটা তো আমাদের জন্য পাপ নয়, পুণ্যের কাজ হবে। তবুও চান্দু রাজি না হলে সারাং বলে, আমাকে সাহায্য কর চান্দু, না হলে আমি তোকে মেরে ফেলব। তবুও চান্দু রাজি হয় না। তখন সারাং নিজের হাতের শিরা কাটার চেষ্টা করে। তখন চান্দু তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। চান্দু বলে, ঠিক আছে, আমরা কোনো খারাপ মানুষকেই মারব। এরপর দুই বন্ধু মিলে তাদের টার্গেট খুঁজতে শুরু করে। তারা ইন্টারনেটে খারাপ মানুষদের ব্যাপারে পড়ে, কখনো তারা পার্কে ঘোরাঘুরি করার সময় আশেপাশের লোকজনকে লক্ষ্য করে। তখন তারা পার্কে দেখে একটি মাতাল লোক তার স্ত্রীকে মারছে। এরপর তারা আরও একজন লোককে দেখে যে শাকসবজিতে সবুজ রং মেশাচ্ছে। কখনো আবার রাস্তায় বেপরোয়া বাইকারদের দেখতে পায় যারা পাগলের মতো বাইক চালাচ্ছিল। এরপর চান্দু আর সারাং একটি সুইমিং ক্লাসে যায়। সেখানে এক বৃদ্ধা মহিলা সুইমিং পুলের কিনারে ছিল। সারাং তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। যখন তারা পেছনে ঘোরে তখন দেখে ওই মহিলা মনের আনন্দে সাঁতার কাটছে আর সব মানুষ তার জন্য হাততালি দিচ্ছে। এরপর দুজন তারা জানালা দিয়ে দেখে একটি লোক ফ্যানের সাথে ফাঁসি লাগানোর চেষ্টা করছে। সারাং সেখানে গিয়ে লোকটির পায়ের নিচ থেকে টুল সরিয়ে দেয় যাতে লোকটি মারা যায়, কিন্তু টুল সরাতেই লোকটি ফ্যান শুদ্ধ নিচে পড়ে যায়। তার আওয়াজ শুনে লোকটির স্ত্রী সন্তানেরা চলে আসে আর লোকটি বেঁচে যায়। এরপর তারা দুজন হসপিটালে যায়। সেখানে এক বৃদ্ধ লোক মৃত্যুশয্যায় ছিল। সারাং চুপ করে গিয়ে লোকটির অক্সিজেন মাস্ক সরিয়ে দেয়। সারাং ভাবে যে লোকটি শুধু অক্সিজেন মাস্কের জোরেই বেঁচে আছে, তাই সে মারা গেলে বেশি পাপ হবে না, কারণ লোকটি অনেক বৃদ্ধ হয়ে গেছে, আজ না হয় কাল মরতেই হবে। কিন্তু ওই বৃদ্ধ লোকটি অক্সিজেন মাস্ক ছাড়াই শ্বাস নিচ্ছিল। সারাংয়ের এই প্ল্যানও ব্যর্থ হয়। এরপর সারাং খুন করার আইডিয়া পাওয়ার জন্য মার্ডার মিস্ট্রি বই পড়তে শুরু করে। এরপর সারাং রাস্তায় এক বৃদ্ধ পূজারীকে দেখতে পায় যে দুজন মেয়ের সাথে গল্পগুজব করছিল। এভাবেই কিছুদিন কেটে যায়, কিন্তু সারাং এখনও তার টার্গেট ঠিক করতে পারেনি। এরপর একদিন সারাং তার মাকে কারোর সাথে কথা বলতে শোনে। তার মা সুন্দরী নামের এক বৃদ্ধার ব্যাপারে কথা বলছিলেন। সারাংয়ের মা বলছিলেন, ভগবানও আজকাল খারাপ লোকেদেরই সাহায্য করে। সুন্দরী এত অন্যায় করেছে কিন্তু এখনও মরেনি। সে শয্যাশায়ী হলেও এত সহজে মরবে না। জানি না সে আর কতজনের জীবন নরক বানাবে। আমি জানি তার অত্যাচারের কারণেই তার ছেলের বউ সুইসাইড করেছে। তার ফোন রাখার পর সারাং তার মায়ের কাছে এসে সুন্দরী দাদির ব্যাপারে আরও বিস্তারিত জেনে নেয়। তার মা বলেন, সুন্দরীর মারাত্মক ডায়াবেটিস, কিন্তু সে খাওয়া দাওয়ায় কোনো বাজবিচার করে না, সব রকমের মিষ্টি খায় আর ইনসুলিন নিয়ে নিজেকে সামলে নেয়। আমি তো সুন্দরীর চেয়ে খারাপ মহিলা আজ পর্যন্ত দেখিনি। অনেকেই তো বলে সুন্দরী তার স্বামীর সাথে ভালোবাসার নাটক করে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছে আর তারপর তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এসব শুনে সারাং চান্দুর কাছে গিয়ে সবকিছু বলে দেয়। সারাং বলে, আমরা কোনো সিরিয়াল কিলারকে মারতে পারবো না, কারণ আমরা সাধারণ মানুষ, তাই আমাদের আশেপাশের কোনো মানুষকেই টার্গেট করতে হবে। তার উপর আমার শ্বশুরমশাই বিয়ের জন্য চাপ দিচ্ছেন। চান্দু বলে, আমরা কারো বলা গল্প শুনে সুন্দরী দাদিকে মারতে পারি? সে তো ভালো মানুষও হতে পারে, তার আত্মীয়দের হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সারাং বলে, যদি তাই হয় তাহলে আমরা প্রথমে আমাদের সন্দেহ দূর করব। প্রথমে আমরা তার সাথে দেখা করতে যাব, আর যদি আমাদের মনে হয় সে সত্যিই খারাপ মানুষ, তবেই আমরা তাকে মারব। চান্দু বলে, আমরা মারব কিভাবে? সারাং বলে, সুন্দরী দাদিকে আমাদের একটা স্পেশাল মিষ্টি খাওয়াতে হবে। সে তার মধ্যে আমরা এমন একটা ইনজেকশন দিয়ে দেব যা ইনসুলিনকে কাজ করতে দেয় না। এতে মিষ্টি খাওয়ার পর সুন্দরী দাদি যখন ইনসুলিন নেবে তখন ইনজেকশনটা কাজ করবে না, ফলে সে মারা যাবে। পরদিন সকালে চান্দু আর সারাং সুন্দরী দাদির বাড়িতে যায়। সেখানে তাদের সাথে সুন্দরী দাদির ছেলে বসু আঙ্কেলের দেখা হয়। সারাং বসু আঙ্কেলকে বলে, বসু আঙ্কেল, আমি সারাং, দেবিকার ছেলে। বসু আঙ্কেলও তাকে চিনতে পারে। সারাং চান্দুকেও তার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, পাশের গ্রামে একটু কাজ ছিল, তাই ভাবলাম সুন্দরী দাদির সাথেও দেখা করে আসি। দাদি কেমন আছে? তার শরীর কেমন? বসু আঙ্কেল বলে, তার কি হবে, তার তো সুগার আর অ্যাটিটিউড দুটোই হাই, কিন্তু সে মরছে না। যাও, ভেতরে গিয়ে দেখা করে এসো। এরপর সারাং আর চান্দু ভেতরে গিয়ে দেখে সুন্দরী বিছানায় বসে গান গাইছে। সারাং সুন্দরীকে নিজের পরিচয় দেয়। দাদি বলে, তুমি তো দেবিকার ছেলে, কিন্তু তোমার সাথে এ কে? সে তো আমাদের জাতের নয়।
সারাং বলে, জাতের ব্যাপারে আমি তো তাকে কিছু জিজ্ঞেসই করিনি। এটা শুনে সুন্দরী অনেক রেগে যায়। সে বলে, আমি একজন ধার্মিক মানুষ। এই ছ্যাঁচড়া বিড়ালের মতো লোক, যার জাত বংশের কোনো ঠিক নেই, এটা আমার বাড়ি, কোনো রেলওয়ে স্টেশন নয় যে কেউ চলে আসবে। যদি সে আমাদের জাতের হয় তাহলে সে এখানে থাক, না হলে এক্ষুনি বেরিয়ে যাক। এসব শুনে সারাং চান্দুকে পাশে নিয়ে যায়। সুন্দরীর কথা শুনে চান্দুর মাথা এতটাই গরম হয়ে গিয়েছিল যে সে ভাবছিল সারাংয়ের আগেই সে তাকে মেরে ফেলবে। সারাং তাকে বলে, এখন তো নিশ্চিত হলে যে সে খারাপ মানুষ, তাহলে চল আমরা তাকে মিষ্টি খাইয়ে উপরে পাঠিয়ে দিয়ে পৃথিবীর বোঝা কিছুটা হালকা করে দিই। এরপর সারাং সুন্দরীর কাছে গিয়ে তার ভালো মন্দ জিজ্ঞেস করার অভিনয় করে। সুন্দরী তখন তার ছেলের ব্যাপারে বদনাম করে বলে, সে নিজে তো খুব খায়, কিন্তু আমাকে পেট ভরে খেতে দেয় না, নিজে কিছুই রোজগার করে না। সে আমার মৃত্যুর অপেক্ষায় আছে, যাতে আমার সম্পত্তি হাতিয়ে নিতে পারে। আমি অন্যকে মারব, তবুও নিজে মরব না। তোমার কি বিয়ে হয়েছে? আমার কথা শোনো, যদি তুমি বিয়ে করো আর তোমার স্ত্রী নিজের বাবার বাড়ির বড়াই করার চেষ্টা করে, তাহলে তাকে মেরে ফেলো, তবুও কখনো তাকে মাথায় তুলো না। তুমি এত দূর থেকে আমার সাথে দেখা করতে এসেছ, আমার জন্য কি কোনো মিষ্টি আনোনি? সারাং বলে, আমি তো আপনার জন্য নিয়ে এসেছি, কিন্তু আপনার তো সুগার আছে। সুন্দরী এটা দেখে খুশি হয়ে বলে, এসব কিছুই না, দাও আমাকে। আর হ্যাঁ, আমার ছেলেকে বলো না, না হলে সে এটা আমার থেকে কেড়ে নেবে। এটা আমি আমার বিছানার নিচে লুকিয়ে রাখব, রাতের খাবারের পর খাবো। এরপর সারাং চান্দুকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সারাং সুন্দরী দাদির মৃত্যুর খবর পায়। সারাং এই খবরটি চান্দুকেও দেয়। চান্দুও এটা শুনে অনেক খুশি হয়। এরপর সারাং তার পরিবারের সাথে দাদির মর্দ দেখতে যায়। চান্দুও সেখানে আসে। সেখানে সারাংকে দেখে দাদির লাশ জেগে উঠে বলে, তোর জন্য আমার মৃত্যু হয়েছে। এটা দেখে সারাং প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে সারাং স্বপ্ন দেখছিল। এরপর একটি লোক দাদির বিছানার নিচ থেকে সারাংয়ের দেওয়া সেই মিষ্টির বক্সটা নিয়ে আসে। ওই বক্সে মিষ্টি তখনও ছিল। এর মানে সুন্দরীর মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ওই বক্সটি বসু আঙ্কেলের মেয়ের হাতে ছিল। মেয়েটি ওই মিষ্টিটি খেতে যাচ্ছিল। এটা দেখে সারাং ভয় পেয়ে যায়। চান্দু বলে, বাচ্চাটাই মিষ্টি খেলে মারা যাবে। সারাং তখন বাচ্চাটির হাত থেকে মিষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটি দিতে রাজি হচ্ছিল না। সারাং জোর করে তার থেকে মিষ্টিটা কেড়ে নিতে গেলে সেখানে হুলুস্থুল কাণ্ড বেঁধে যায়। সারাং পুরো শেষকৃত্যানুষ্ঠান তছনছ করে দিয়ে ওই মিষ্টি নিয়ে ছুটে পালিয়ে যায় এবং সেটা পুকুরে ফেলে দেয়। এদিকে ওই বাচ্চা মেয়েটি মিষ্টির জন্য কাঁদতে শুরু করে। এতে সারাংয়ের বাবা মা অনেক লজ্জায় পড়ে যায়, কিন্তু তাদের আরও লজ্জা পাওয়া বাকি ছিল। আসলে সারাং যখনই সুন্দরী দাদির মৃত্যুর খবর পেয়েছিল, তখনই সে মাইথিলির বাড়িতে গিয়ে আনন্দের সাথে বলে দিয়েছিল, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত, সামনের মাসেই দিন ঠিক করুন। কিন্তু সুন্দরীর মৃত্যুতে তো সারাংয়ের কোনো হাতই ছিল না। এর মানে তার হাতের রেখায় লেখা ভবিষ্যৎ এখনও পূরণ হয়নি। এজন্য সারাং আবার মাইথিলির বাড়িতে গিয়ে তার পরিবারকে বলে, আমি এখন বিয়ে করতে পারবো না। আসলে আমার চেনা জানা এক সাধু বাবা আছেন, তিনি বলেছেন যদি সামনের মাসে বিয়ে হয় তাহলে আমার স্ত্রী মারা যাবে। সারাং একজন সাধু বাবাকে টাকা দিয়ে রাজি করিয়ে রেখেছিল এবং সে তাদের সাথে ওই সাধুর কথাও বলিয়ে দেয়, যার ফলে সারাংয়ের বিয়ে আরও একবার স্থগিত হয়ে যায়। মাইথিলির বাবার পক্ষের পণ্ডিত বলে, আমি দুজনের রাশিই দেখেছি আর একটি শুভ দিনও বের করেছি। এটা নিয়ে সারাংয়ের সাথে ওই পণ্ডিতের তর্ক হয়। বিয়ে স্থগিত হয়ে যাওয়াতে মাইথিলি অনেক রেগে যায় এবং সারাংয়ের উপর তার সন্দেহ হয়। সে ভাবে যে সারাংয়ের হয়তো অন্য কারোর সাথে সম্পর্ক আছে। পরদিন মাইথিলি সারাংকে জিজ্ঞেস করে, তোমার কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে? সারাং বলে, এরকম কিছুই না, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা ভাবতে পারি না। এরপর মাইথিলি কিছুটা হতাশ হয়, কিন্তু তাকে কিছু বলে না। মাইথিলিকে মনোমরা দেখে তার বস করণ তার কেবিনে যায়। করণ বিবাহিত ছিল, কিন্তু বিয়ের 1 মাসের মধ্যে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। সে এখন সিঙ্গেল। অফিসে যখন সারাং, মাইথিলি আর করণকে একসাথে হাসি ঠাট্টা করে কথা বলতে দেখে, তখন তার দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ সে করণের চরিত্র সম্পর্কে জানে। সারাং একজন সেলসম্যানের সাথে কথা বলে। ওই সেলসম্যান জানান, করণের শ্বশুর বলেছে সম্পত্তির জন্য করণ তার মেয়েকে মেরে ফেলেছে। এরপর চান্দু আর সারাং করণের শ্বশুরের সাথে দেখা করতে যায়। করণের শ্বশুর কাঁদতে কাঁদতে বলে, করণ আমার মেয়েকে অনেক অত্যাচার করত, যার কারণে সে ডিপ্রেশনে চলে গিয়েছিল। সে খুব হাই ডোজের ওষুধ খাচ্ছিল। আমার মেয়ের গাড়িটাও অনেক ভালো ছিল, আমিই তাকে উপহার দিয়েছিলাম। করণই আমার মেয়ের গাড়ির ব্রেকে কোনো কারুসাজি করেছিল, যার কারণে আমার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। আমি আমার মেয়ের মৃত্যুর জন্য করণকেই তাই করব, কারণ আমি আমার মেয়ের নামে যে অনেকগুলো ইন্স্যুরেন্স করে রেখেছিলাম, তার নামে অনেক জমি ছিল। তার মৃত্যুর পর করণ সেসব দখল করেছে।
এসব ভেবে ভেবে আমার ভেতরটা পুড়ে যায়। আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে করণ মারা যায়। করণের ব্যাপারে এসব জানার পর সারাং বলে করণই আমাদের নেক্সট টার্গেট হবে। এর জন্য প্রথমে সারাং করণের ল্যাপটপ হ্যাক করে আর দেখে করণ বেশিরভাগ সময়ে তার ল্যাপটপে কি করে। সারাং দেখে যে করণ বেশিরভাগ সময় ল্যাপটপে অশ্লীল ভিডিও দেখে আর অ্যাডাল্ট টয় কেনে। এরপর সারাং আর চান্দু করণকে মারার প্ল্যান বানায়। এজন্য সারাং একটি ফেক ওয়েবসাইট বানায় যেখানে সে একটি বিষাক্ত পারফিউম লিস্ট করে, কিন্তু সেখানে সারাং লেখে এই পারফিউম ব্যবহার করলে পুরুষত্ব শক্তি বাড়ে। সারাংয়ের এই আইডিয়া কাজ করে। পরদিন সকালে সারাং আর চান্দু অফিসে সারাংয়ের কেবিনে ল্যাপটপে নজর রাখছিল। করণের অশ্লীল ওয়েবসাইটে যখন এই পারফিউমে দেখানো হয় তখন সে এটা দেখে দ্রুত অর্ডার করে ফেলে। এটা ল্যাপটপে দেখে সারাং আর চান্দু অনেক খুশি হয়। তারা খুশিতে লাফাতে থাকে। তাদেরকে এত খুশি দেখে সেখানে মাইথিলি আসে। চান্দু তাকে দেখে সেখান থেকে বেরিয়ে যায়। মাইথিলি জিজ্ঞেস করে, তুমি আজ এত খুশি কেন? সারাং মিথ্যা বলে, আজ আমি একটি গাড়ি বিক্রি করেছি। মাইথিলি বলে, তোমার নিশ্চয় মনে নেই কাল আমার জন্মদিন, সন্ধ্যায় ছোট একটি পার্টি রাখা হয়েছে, তুমি আসলে আমার ভালো লাগবে। আমার মা বাবা তোমার উপর রেগে আছে, তাদের ইমপ্রেস করার চেষ্টা করো, সেখানে আবার কোনো নতুন নাটক করো না। কিন্তু এখন সারাংয়ের জীবনে কখন কি হয়ে যায় এটা বলা মুশকিল ছিল। পরদিন সন্ধ্যায় সারাং তার বালম মায়ের সাথে মাইথিলির জন্মদিনের পার্টিতে যায়। সেখানে সবার আগে সে মাইথিলির সাথে দেখা না করে চান্দুর সাথে দেখা করে। চান্দু তাকে খবর দেয় করণের শরীর অসুস্থ, তাই সে হয়তো পার্টিতে আসবে না। এখানে আসে একটি চমৎকার টুইস্ট। যখন সারাং মাইথিলির সাথে দাঁড়িয়ে কেক কাটছিল তখন সেখানে করণ আসে, হাতে ফুলের একটি তোড়া নিয়ে। সে সারাংকে প্রথমে সাইড করে দেয়, এরপর সে নিজে মাইথিলির সাথে হাসি ঠাট্টা করতে থাকে। করণ বলে, আজ আমার শরীর ভালো ছিল না, কিন্তু তবুও আমি তোমার জন্মদিনের জন্য স্পেশালি নিজের হাতে কেক বানিয়েছি, এজন্য একটু দেরি হয়ে গেছে। যদি তুমি আমার কেক কাটো আর আমি যদি তোমাকে এক পিস কেক খাওয়াতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। এসব দেখে সব অতিথিসহ মাইথিলির বাবা মাও হাসছিল। তাদের করণকে মাইথিলির সাথে অনেক ভালো লাগছিল। এতে সারাং অনেক জেলাস ফিল করে। এরপর সে যা দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ করণ কেকের ভেতর একটি স্পেশাল গিফট লুকিয়ে রেখেছিল। কেক কাটার সময় মাইথিলি সেটা পায়। ওই ছোট বক্সে সেই পারফিউম ছিল যেটা সারাং অশ্লীল ওয়েবসাইটের মাধ্যমে করণের কাছে বিক্রি করেছিল। সারাং জানত না যে এই পারফিউম করণ নিজের জন্য নয়, বরং মাইথিলির জন্য কিনছে, কারণ এই পারফিউমে ওভারঅল সেক্স পাওয়ার ছিল। মাইথিলির এই সারপ্রাইজ অনেক পছন্দ হয়। মাইথিলি যখনই ওই পারফিউম নিজের গায়ে স্প্রে করতে যাচ্ছিল, সারাং তখন চিৎকার করতে করতে ছুটে এসে তার হাত থেকে পারফিউমের বোতল কেড়ে নেয়। করণ তখন তাকে ধরে ফেলে। এরপর তারা দুজন ওই পারফিউমের জন্য ঝগড়া শুরু করে দেয়, যার ফলে মাইথিলির বার্থডে পার্টি নষ্ট হয়ে যায়, সমস্ত ডেকোরেশনে নষ্ট হয়ে যায়। মাইথিলির বাবা যখন তাদের দুজনকে ছাড়াতে আসেন তারা তখন তাকে ধাক্কা দেয়, যার ফলে মাইথিলির বাবা কেকের ওপর গিয়ে পড়ে। তার পুরো মুখে কেক লেগে যায়। সে রেগে তার মেয়ের দিকে তাকিয়ে বলে, দেখো তোমার হবু স্বামী কি করছে। এখানেই তারা থামেনি। সারাং করণকে মারতে শুরু করে। সারাং করণের মাথা খাবারের ওপর আছড়ে মারে, যার ফলে সব খাবার ছড়িয়ে পড়ে। এসব দেখে মাইথিলি অজ্ঞান হয়ে যায়। শেষে সারাং করণের হাতে কামড়ে দিয়ে পারফিউম নিয়ে পালিয়ে যায়। সারাং পারফিউমটি পানিতে ফেলে দিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। তখন সেখানে চান্দু এসে বলে, ওই পারফিউমের বোতলের সাথে ধরে নে তোর গার্লফ্রেন্ড, তোর জব, তোর লাইফ সবকিছু পানিতে ডুবে গেছে। এরপর বাড়ি আসার পর সারাংয়ের বাবা মা তাকে অনেক বকাবকি করে। সারাংয়ের বাবা তাকে বলে, তুমি কি করে বেড়াচ্ছ? কখনো বাচ্চার হাত থেকে মিষ্টি কেড়ে নিচ্ছ, তো কখনো পারফিউম। তুমি আমাদের সব সম্মান ডুবিয়ে দিয়েছ, ছি। সারাং রেগে বলে, করণ মাইথিলকে বার্থডে গিফট দিচ্ছে, কেক কাটছে, এতে আমার জ্বলবে না? এদিকে মাইথিলির বাবাও তার ওপর অনেক রেগেছিল। মাইথিলির বাবা বলে, আমি এই পাগল ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না। মাইথিলি তার মাকে শান্ত করে। পরদিন সকালে সারাং অফিসে যায়। মাইথিলিও তার উপর অনেক রেগেছিল। মাইথিলি সারাংকে একটি চিঠি দিয়ে বলে, তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হচ্ছে। ধন্যবাদ জানাও যে আমি করণের সাথে কথা বলে এখানেই সব শেষ করে দিয়েছি, না হলে সে তোমার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে যাচ্ছিল। তুমি জানোয়ারের মতো কাল রাতে তাকে মেরেছ। ডাক্তার বলেছে 2 সপ্তাহ করণকে হসপিটালে থাকতে হবে। তুমি তার এত খারাপ অবস্থা করে দিয়েছ। এরপর মাইথিলি তার এঙ্গেজমেন্ট রিং খুলে সারাংকে দিয়ে বলে, তোমার কাছে 2 সপ্তাহ আছে। তোমার যা সমস্যা আছে তা 2 সপ্তাহের মধ্যে সমাধান করে নাও। এরপর আমাকে আংটি পরাবে। যদি 1 দিনও দেরি হয় তাহলে আমি এই এঙ্গেজমেন্ট ভেঙে দেব। এই আংটি তোমার কাছেই রেখে দিও।
এতে সারাং আরও চিন্তায় পড়ে যায়। সে মাইথিলিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইথিলি তার কোনো কথা না শুনে চলে যায়। এতে সারাং আরও অনেক টেনশনে পড়ে যায়। এরপর সে বাইরে গিয়ে পেট ভরে মদ খায়। এরপর সে বাবা যোগেশ্বরের কাছে গিয়ে তার সামনে অনেক কেঁদে মিনতি করে বলে, প্লিজ আমাকে কোনো উপায় বলুন, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। অনেক হাতে পায়ে ধরার পর যোগেশ্বর সারাংকে রাকেশ রাও নামে একজন ধনী আর চরিত্রহীন ব্যবসায়ীর ব্যাপারে বলে। সে ভাইজাকে থাকে। মানুষের চোখে সে একজন ধনী ব্যবসায়ী, কিন্তু খুব কম লোকই জানে যে সে অবৈধ কাজ করে। মানুষকে কিডন্যাপ করা, তাদেরকে মেরে ফেলা, এসব কিছু তার বাঁ হাতের খ্যান। সাথে সে তার মহিলা কর্মচারীদের সাথে খারাপ কাজও করে। শুধু তাই নয়, সে জোর করে মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করে রেখেছে। সে নিজে তার স্ত্রীকে নির্যাতনই করে, সাথে সে অনেক ধনী ক্লায়েন্টদের সাথে ব্যবসা করার জন্য নিজের স্ত্রীকে দিয়ে তাদের বিছানা গরম করায়। সে অনেক প্রভাবশালী, তাই কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। যোগেশ্বর বলে, যদি এমন খারাপ মানুষকে তুমি মারো তাহলে তোমার পাপও হবে না, আর তোমার হাতে খুন হওয়ার ভবিষ্যৎবাণীও সত্যি হয়ে যাবে। যদিও এই পর্যন্ত পৌঁছনো এত সহজ কাজ নয়, কিন্তু এই মাসে 30 তারিখে রাকেশ রাওয়ের 60তম জন্মদিনের অনুষ্ঠান আছে, যেখানে সে অনেক বিশেষ অতিথিকে ডেকেছে। সে আমাকেও ডেকেছে তাদের অতিথিদের ভবিষ্যৎ বলার জন্য। আমি কোনোভাবে তোমার জন্য একটি ইনভিটেশনের ব্যবস্থা করে দেব। এরপর সারাং আর চান্দু ভাইজ্যাক চলে যায়। সেখানে রোহিত নামে তাদের একজন স্কুল ফ্রেন্ডও থাকে। তারা সেখানে তার সাথে কিছুদিন কাটায়। তারা তখন জানতে পারে যে রোহিত ভাইজ্যাক হোটেলে ওয়েটারের কাজ করে। এতে সারাংয়ের আরও সব কিছুতে সুবিধা হয়। সে বার্থডে পার্টির আগে রোহিতের সাথে ওই হোটেলে গিয়ে সেখানকার প্রতিটি কোণা ভালোভাবে দেখে। সারাং এখানে রোহিতকে বলেছে যে আমরা একটি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, এর জন্য মিস্টার রাকেশরাও আমাদেরকে ইনভাইট করেছে। পার্টির মাঝে যদি আমাদের বিজনেস ডিল সফল হয় তাহলে আমরা তোমাকে আমাদের কোম্পানিতে পার্টনার বানাবো। এজন্য রোহিত ও সারাংয়ের সব কথা শুনছিল। সারাং শেষে সিদ্ধান্ত নেয়, কথা বলার অজুহাতে আমরা রাকেশের কাছে যাব, আর পার্টি তো ছাদে হবে, আমরা রাকেশকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। অন্যদিকে সারাংয়ের বাবা মাইথিলির বাবার সাথে কথা বলতে যায়। সে তার ছেলের বোকামির জন্য ক্ষমা চান, কিন্তু মাইথিলির বাবা অনেক রেগে ছিল। সে সারাংয়ের বাবাকে অনেক কথা শুনিয়ে দেয়, যা সারাংয়ের বাবার অনেক খারাপ লাগে। এরপর সারাংয়ের বাবা সিদ্ধান্ত নেয়, আমি আমার ছেলের বিয়ে আমার বন্ধুর মেয়ে রম্মার সাথে দেব। এরপর সারাংয়ের বাবা তার বন্ধুকে কল করে তার বাড়িতে চলে যায়। এদিকে বার্থডে পার্টিতে রাকেশ। এখানে সারাং লক্ষ্য করে রাকেশ মহিলাদের সাথে বেশি গা ঘেঁষছে। এতে সারাংয়ের যোগেশ্বর বাবার কথা বিশ্বাস হয়ে যায়। সে তাকে মারার জন্য প্রস্তুত হয়। এই পার্টিতে মাইথিলিও তার বাবা মার সাথে এসেছিল। তাকে এখানে দেখে সারাং লুকিয়ে পড়ে। সে লক্ষ্য করে মাইথিলির বাবা মা পঙ্কজ নামের একজন এনআরআই ছেলের সাথে মাইথিলির সেটিং করানোর চেষ্টা করছে। এতে মাইথিলি নিজেও ততটা আগ্রহী নয়, কারণ সে সারাংকে ভালোবাসত। এখানে সে তার কোম্পানির পক্ষ থেকে রাকেশ রাওয়ের সাথে দেখা করতে এসেছে। এরপর আমরা দেখি পঙ্কজ অনেক বেশি মদ খেয়ে মাইথিলিকে লাইন মারতে শুরু করে। মাইথিলি তাকে বলে, আমার মনে হয় আপনার রুমে গিয়ে একটু রেস্ট নেওয়া উচিত, কারণ আপনি অনেক বেশি মাতাল হয়ে গেছেন। পঙ্কজ মাইথিলিকে বলে, আমাকে আমার রুম পর্যন্ত ছেড়ে দাও। মাইথিলি যখন তাকে তার রুমে ছাড়তে যায়, তখন পঙ্কজ তার রুমে মাইথিলির অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে জানত না যে সারাংয়ের খেয়াল রাকেশের থেকে সরে পঙ্কজের দিকে শিফট হয়ে গেছে। সে তার হবু বউয়ের সাথে পঙ্কজকে ক্লোজ হতে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে একজন ওয়েটারের থেকে টুপি আর মাস্ক পরে নিজের পরিচয় লুকিয়ে পঙ্কজকে মারতে থাকে। সারাং পঙ্কজকে এত মারে যে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সেখান থেকে চুপচাপ বেরিয়েও যায়। মাইথিলি সারাংকে চেনা চেনা মনে হয়, কিন্তু সে টুপি আর মাস্কের কারণে সারাংকে চিনতে পারে না। সে জানিও না যে সারাঙ্গ ভাইজাগে আছে, তাই সে তাকে ঠিকভাবে চিনতে পারে না। এরপর মাইথিলি তার বাবা মাকে নিয়ে রুমে যায় আর তাদের পছন্দের পঙ্কজের কর্মকাণ্ডের ব্যাপারে বলতে থাকে। সে তার বাবা মায়ের উপর রেগে বলে, তোমরা এমন ছেলে দেখছিলে আমার জন্য। অন্যদিকে সারাংয়ের বাবা মাও ভাইজাকে চলে আসে। তারা রোহিতের ওই ভাইজাকে কাজ করার ব্যাপারে জানতে পেরে এখানে চলে আসে সারাং আর রম্মার সাক্ষাৎ করানোর জন্য। এদিকে সারাং রাকেশকে মারার চেষ্টা করছিল। সারাং তার জুতার ফিতা বাঁধার অজুহাতে ধীরে ধীরে রাকেশের কাছে চলে যায় আর তাকে ধাক্কা দেয়, কিন্তু রাকেশ সেখান থেকে সরে যায়। তখন সারাং নিজেই পড়ে যেতে থাকে। তখন তাকে চান্দু আর আশেপাশের লোকেরা বাঁচিয়ে নেয়, না হলে সারাং রাকেশকে মারার চক্করে নিজেই মারা যেত। এরপর সারাং রাকেশের পা ধরে তাকে ছাদ থেকে ধাক্কা দিতে চায়, কিন্তু রাকেশ এবারও সরে যায়, যার ফলে সারাং ভুল করে সামনে থাকা একটি মেয়ের পা ধরে ফেলে। এইসব কিছু রোহিত লক্ষ্য করে আর সে পুরো খেলা বুঝতে পারে। সারাং আর চান্দু এখানে রাকেশের সাথে কোনো বিজনেস ডিল নয়, বরং তাকে মারতে এসেছে। এটা জানার পর রোহিত দ্রুত এটা জানানোর জন্য ম্যানেজমেন্টের কাছে যেতে থাকে, কিন্তু সারাং আর চান্দু তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে তাদের কথা শোনে না। তারা যখন তাকে বাধা দেয় তখন রোহিত মোটা হওয়া সত্ত্বেও তাদের সাথে ফাইট করতে প্রস্তুত হয়। এর মাঝে ধাক্কাধাক্কি করতে করতে তারা তিনজন একটি রুমের ভেতর গিয়ে পড়ে, যেখানে যোগেশ্বর বাবা রাকেশের স্ত্রীর সাথে বিছানায় ছিল।
এভাবে তারা তিনজনেই যোগেশ্বর বাবার সত্যি জানতে পেরে যায়। তখন যোগেশ্বর বলে, তোমরা যেহেতু অর্ধেকটা জানতে পেরে গেছো, তাহলে এসব পুরো ঘটনা বলি। আসলে আমরা দুজন বহু বছর ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমাদের ধনী হতে হবে, তাই আমি একে কোনোভাবে রাকেশের সাথে পরিচয় করিয়েছি। এরপর সে রাকেশকে সিডিউস করে নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করেছে, যাতে রাকেশের মারা যাওয়ার পর সমস্ত প্রপার্টি তার হয়ে যায়, আর এরপর আমরা দুজন আরামে জীবন কাটাবো। রাকেশ যদিও মেয়েদেরকে অনেক ভালোবেসে স্পর্শ করে, কিন্তু সে খারাপ মানুষ নয়। আমি ইচ্ছা করেই তাকে সারাংয়ের চোখে খারাপ বানিয়েছি। আর সারাং, তোমার হাতের রেখায় লেখা খুনের বিষয়টাও আমি মিথ্যা বলেছিলাম। এই কথাটি আমি উইরাতে শুধু তোমাকেই নয়, বরং আরও অনেককেই বলেছিলাম। কেউই আমার কাছে দ্বিতীয়বার আসেনি, কিন্তু তুমি একটু বেশি রাশিয়ার হাতের রেখার বিষয়গুলো বিশ্বাস করো। তুমি আমার কাছে সমাধানের জন্য ফিরে এলে, আর আমি তোমাকে রাকেশের ব্যাপারে উল্টোপাল্টা গল্প শুনিয়েছি, যাতে তুমি রাকেশকে মেরে ফেলো আর তার সমস্ত সম্পদ আমার, মানে আমার গার্লফ্রেন্ডের হয়ে যায়। এরপর আমরা দুজন শান্তিতে আমাদের জীবন কাটাবো। কিন্তু তুমি তো বোকা, এখনো তুমি তোমার কাজ কমপ্লিট করোনি। কিন্তু হ্যাঁ, তোমাকে দ্রুত রাকেশকে মারতে হবে, তা না হলে এর পরিণতি খুব খারাপ হবে। তোমার হবু বউও এই পার্টিতে আছে। আমি আমার এক লোককে তার পেছনে লাগিয়েছি, যার কাছে বিষাক্ত ইঞ্জেকশন আছে। এরপর যোগেশ্বর সারাংকে পার্টিতে নিয়ে গিয়ে বলে, যদি তুমি রাকেশকে ধাক্কা না দাও, তাহলে ওই দেখো আমার লোক ইঞ্জেকশন তোমার হবু বউকে লাগিয়ে দেবে। সারাং এতে অনেক চিন্তায় পড়ে যায়। যোগেশ্বরের লোক যখন তাকে রাকেশের দিকে নিয়ে যাচ্ছিল, তখন মাইথিলি সারাংকে দেখে ফেলে। সে তাকে মন দিয়ে দেখে অনেক এক্সাইটেডও হয়ে যায়। মাইথিলি বলে, আমি তোমাকে ওই দিন রেগে আংটি ফেরত দিয়েছিলাম, কিন্তু এরপরে তো তুমি একদম নিখোঁজি হয়ে গিয়েছিলে। তখন মাইথিলির সারাংয়ের ঘাড়ে লাগা ক্ষতের দিকে চোখ যায়, আর সে তখন বুঝতে পারে যে সারাংই তাকে পঙ্কজের থেকে বাঁচিয়েছিল। তখন সেখানে যোগেশ্বর বাবা এসে মাইথিলিকে বলে, আসুন ম্যাডাম, আমি আপনার হাত ধরে আপনার ভবিষ্যৎ আপনাকে বলছি। মাইথিলি বলে, আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তবুও যোগেশ্বর জোর করে মাইথিলির হাত ধরে সাইডে নিয়ে যায়, যাতে সারাং তার কাজ করতে পারে। সারাং যখন রাকেশকে ধাক্কা দিতে যায়, তখন তার হাত কাঁপতে শুরু করে, কারণ সে জেনে গেছে যে রাকেশ কোনো খারাপ লোক নয়। ওই সময় পঙ্কজ এসে সারাংয়ের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে আর তার সাথে মারামারি করতে থাকে। আসলে ওই সময় পঙ্কজ নেশাগ্রস্ত ছিল, তাই সে অনেক মার খেয়েছিল, কিন্তু এখন সে সারাংয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। এইবার সারাং পঙ্কজের উপর ঝাঁপিয়ে পড়ে। সে পঙ্কজকে মেরে অচেতন করে ফেলে। তখন সারাং যোগেশ্বরের লোকের দিকে তাকায়। সে মাইথিলিকে ইঞ্জেকশন লাগাতে যাচ্ছিল। সারাং ছুটে গিয়ে তার হাত ধরে ফেলে, তার হাত থেকে ইঞ্জেকশন নিয়ে ফেলে দেয়। এরপর সারাং রেগে যোগেশ্বরকে মারতে থাকে, কারণ সে একে তো সারাংকে এত বড় মিথ্যা বলেছে, তার মধ্যে সে আবার তার হাত দিয়ে খুন করানোরও চেষ্টা করছে, সাথে মাইথিলিকেও সে মারার চেষ্টা করছে। তাদের মধ্যে এখানে ফাইটিং শুরু হয়। এক পর্যায়ে তারা দুজনেই ছাদের কিনারায় ঝুলে যায়। যোগেশ্বর নিজেকে বাঁচানোর জন্য সেখানে দাঁড়িয়ে থাকা রাকেশকে ধরে ফেলে, যার ফলে সেও তাদের সাথে ঝুলে যায়। সিচুয়েশন এমন ছিল যেখানে প্রথমে ছাদে সারাং রেইলিং ধরে ঝুলেছিল, আর রাকেশ এক হাত দিয়ে সারাংকে ধরেছিল, আর যোগেশ্বর দুহাপে রাকেশের পা ধরেছিল। সে সবার নিচে ছিল। রাকেশ জানতে চাইছিল সব কি হচ্ছে। তখন ভয় পেয়ে যোগেশ্বর সব সত্যি বলে দেয়, কিন্তু বেশিক্ষণ যোগেশ্বর বাঁচতে পারে না, কারণ সে রাকেশের জুতা ধরে ঝুলেছিল, আর এই জুতা রাকেশের স্ত্রী তার জন্য কিনেছিল। সে রাকেশকে ভালোবাসত না, তাই সে ভুলবশত এটা এক সাইজ বড় কিনেছিল, আর রাকেশ ভালোবেসে সেটা পরে নিয়েছিল। সেটা তার লুজ হয়েছিল। এই লুজ জুতা খুলে যাওয়ার কারণে জুতোর সাথে সাথে যোগেশ্বরও এত উঁচু বিল্ডিং থেকে নিচে পড়ে মারা যায়। এতে তার গার্লফ্রেন্ডও অজ্ঞান হয়ে যায়। এরপর সারাং কোনোভাবে অন্যদের সাহায্য নিয়ে উপরে চলে আসে। এরপর সে রাকেশকেও বাঁচিয়ে নেয়। রাকেশের গেস্টরা তাকে চেয়ারে বসিয়ে পানি খাওয়ায়। এদিকে মাইথিলি এসে সারাংকে জড়িয়ে ধরে বলে, আমি ভেবেছিলাম আমি তোমাকে হারিয়ে ফেলেছি। তখন সারাং সবার সামনে বলে, মাইথিলি, আজ তোমার দেওয়া 2 সপ্তাহের শেষ দিন, আর আজ আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমি বুঝে গেছি সব সাধু বাবা ভালো হয় না। কেউ কেউ নিজেদের লাভের জন্য অ্যাস্ট্রোলজির অপব্যবহার করে। এই জন্য আমাদের কোনো সাধু বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। এরপর সারাং মাইথিলিকে আবার এঙ্গেজমেন্ট রিং পরিয়ে বিয়ের ডেট ফিক্স করে। এরপর তারা দুজন একে অপরকে আই লাভ ইউ বলে একে অপরকে জড়িয়ে ধরে, আর বাকি লোকেরা সেলিব্রেশনের জন্য প্রস্তুত হয়। মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার এক্সপ্লেনেশন। আশা করি সিনেমার গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, এরকম আরও ইন্টারেস্টিং সিনেমার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।